No, you question is given, question is explained. এখন আপনাকে বলা হচ্ছে যে হাউ উইল ইউ প্রসিড। সো আপনি বলছেন আমি আগে সিন বিল্ডার একটা নিউ এফএক্সএমএল করব। ওকে ফাইন, হোয়াট ইউ পুট অন দ্যাট এফএক্সএমএল? কি নোট বসাবেন? হাউ ডু ইউ নো? করবেন তো বাই ডিফল্ট থাকবেই। আপনি যখন ইন্টেলিজেন্টে গিয়ে বলবেন রাইট ক্লিক করে প্যাকেজ ফোল্ডারে রাইট ক্লিক করে যখন বলবেন যে নিউ এফএক্সএমএল, হ্যাঁ এখানে যখন আপনি বলবেন এই যে রিসোর্স ফোল্ডারে কোথায়, এই রিসোর্স ফোল্ডারে গিয়ে আপনি যখন এখানে রাইট ক্লিক করে বলবেন যে নিউ এফএক্সএমএল, অ্যাঙ্কর পেন থাকবেই একটা, এমনি থাকবে অটোমেটিক। বাট হোয়াট ইউ পুট অন দ্যাট অ্যাঙ্কর পেন? কি বসাবেন? আপনার তো 1 ঘন্টা সময়, 1 মিনিট চলে গেছে অলরেডি। হ্যাঁ, যেটা মানে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? তাহলে আপনাকে দেখতে হবে যে হোয়াট আর দ্য ফিল্ডস অফ দ্য মডেল ক্লাস। তাহলে আমি যদি বলি যে এমপ্লয়ি একটা ক্লাস, there is a model class called employee and the fields are ID, name, salary, designation, department, date of joining. So this is your model class. এখন আপনি কি করবেন সিন বিল্ডারে গিয়ে বলেন? বলেন, আপনাকে বলা হলো যে there is an employee class having ID, name, salary, designation, department, date of joining. These are the fields of the employee class. So design an FXML to capture employee details and accumulate employee objects in an array list of employee. কয়টা থাকবে? কয়টা টেক্সট ফিল্ড থাকবে? এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট, ডেট অফ জয়েনিং। না, অতটা লেভেল রাখতে পারেন, কিন্তু লেভেলও তো আপনি ইনপুট দিচ্ছেন না। কয়টা টেক্সট ফিল্ড থাকবে? আপনাকে তো ইনপুট নিতে হবে। সো আইডি, নেম, ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট, ডেট অফ জয়েনিং। না, আপনার নোট কি হবে? আপনি তো বলতেছেন যে আগে সিন বিল্ডারে গিয়ে সিন বানাবেন, তো নোট বসাইতে হবে না? কি নোট বসাবেন? টেক্সট ফিল্ড কয়টা থাকবে? চারটা টেক্সট ফিল্ড কেন? আইডি, ডেজিগনেশন তো আর যে কোনো কিছু হইতে পারে না। টেক্সট ফিল্ড দিলে তো আপনি বলতে পারেন ডেজিগনেশন ব্যাঙের ছাতা, টাইপ করতে পারেন না ব্যাঙের ছাতা টেক্সট ফিল্ডে, ব্যাঙের ছাতাকে একটা ডিপার্টমেন্ট বা ডেজিগনেশন, তাহলে এগুলো প্রি ডিসাইডেড। এটা তো আপনাকে বুঝতে হবে, এটা তো কেউ বলে দেবে না, আমি তো বলে দেবো না আপনাকে। You need to know the nature of the field. তাহলে আপনার ডেজিগনেশন আপনি যা খুশি দিতে পারেন না, আপনার নাম যা খুশি দেন। আপনি বলেন একটা কোম্পানির ডেজিগনেশন কি আপনি ইচ্ছা মতো দিতে পারবেন? তাইলে এখন আইইউবির যে ফ্যাকাল্টি তার ডেজিগনেশন কি যা খুশি দেওয়া যাবে না? তাহলে আইইউবির ডেজিগনেশন গুলো কি? লেকচারার সি, লেকচারার বি, লেকচারার এ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, দ্যাটস ইট। এই 6টা ডেজিগনেশন। এখন আপনি চাইলে কি এখানে টিউটর নামে একটা ফ্যাকাল্টি ডেজিগনেশন দিতে পারবেন? তা আপনি ওটা টেক্সট ফিল্ডে নেবেন? কিসে নেবেন? কমো বক্স নিতে পারেন। রেডিও বাটন নিলে আপনাকে 6টা বসাইতে হবে। যে 10টা ডেজিগনেশন থেকে 10টা রেডিও বাটন অনেক জায়গা নিবে, তাহলে কমো বক্স। তাহলে এটা আপনাকে কে বলে দিবে পরীক্ষার সময়? তো আপনি তো টেক্সট ফিল্ড বলতেছেন, আপনি বলতেছেন 6টার জন্য 6টা টেক্সট ফিল্ড।
তাহলে কোন ধরনের ডাটার জন্য কোন ধরনের নোড ইউজ করতে হবে এটা তো আপনাকে জানতে হবে। এগুলো করানো হয়েছে সব, মাল্টিপল প্রজেক্টেই করানো হয়েছে। তাহলে ডেট অফ জয়নিং আপনি কি দিবেন? ডেট অফ জয়নিং ইনপুট নেওয়ার জন্য টেক্সট ফিল্ড দিবেন, কি দিবেন? ডেট পিকার দিবেন। তাহলে এটা কে বলে দিবে? না, এটা তো আর আমি বলে দিব না আপনাকে এক্সামের মধ্যে, আমি শুধু বলে দিব যে এই হচ্ছে আপনার ফিল্ড, দিস ইজ দ্য মডেল ক্লাস, দিস আর দ্য ফিল্ড। এখন তাইলে আপনাকে এইগুলো বসাইতে হবে কিসের জন্য? ফিল্ডের ভ্যালু নেওয়ার জন্য। তারপর আর কি লাগবে এফএক্সএমএল এ? এফএক্স আইডি গুলো বসাইতে হবে, কিন্তু আপনার নোট কি শেষ? আর কোনো নোট লাগবে না? ওই তো ছয়টার জন্য বসেছেন, এর বাইরে আর কিছু লাগবে না? টেবিল তো থাকবেই, বাটন থাকবে, তাহলে এগুলো আপনাকে বসাইতে হবে না? কয়টা বাটন বসাবেন? ছবি দেওয়া থাকবে না, বলা থাকবে এই হচ্ছে ক্লাস, দিস আর দ্য ফিল্ডস। নাও ডিজাইন an fxml to take input for the field, create objects and accumulate in an array list. এটাই বলা থাকবে এক লাইন। তাইলে ওই যে আপনি যে অ্যাড করে অ্যাকুমুলেট করতেছেন এটার জন্য একটা বাটন। এখন ওখানে বলা থাকবে যে এই ফিল্ডটা ভ্যালিডেট করেন ইনপুট নেওয়ার সময়, তাহলে ভ্যালিডেশনের শর্ত দেওয়া থাকবে। তাহলে আপনি ওই যে ওটা টেক্সট ফিল্ড হোক, ডেট পিকার হোক, কম্বো বক্স হোক, যেটাই হোক, শর্ত অনুযায়ী দেখবেন যে ওটা স্যাটিসফাই করে কিনা। করলে তখন নিউ করবেন, না করলে অ্যালার্ট দিয়ে বলবেন যে ইনভ্যালিড ইনপুট, অমুক ইনপুটটা ইনভ্যালিড, কারণ ওটা ভ্যালিডেট, কারণ ভ্যালিডেশনের জন্য 10 মার্ক 100-র মধ্যে। তাহলে আপনাকে একটা এই যে কয়টা ফিল্ড সেই কয়টা ক্যাপচার করার জন্য নোট বসাইতে হবে, আর সাথে আপনি প্রম্পট করার জন্য লেভেল দিতে পারেন। তাহলে আপনার 6টা ফিল্ড থাকে, তাহলে 6টা লেভেল দিতে পারেন প্রম্পট করার জন্য। আর ওই ডাটা টাইপের উপর ডিপেন্ড করে 6টা নোট, টেক্সট ফিল্ড হতে পারে, কম্বো বক্স হতে পারে, রেডিও বাটনস হতে পারে, ডেট পিকার হতে পারে, এগুলো থাকবে। এরপরে আপনার একটা অ্যাড বাটন থাকবে, তাহলে একটা বাটন লাগবে। ওই বাটনের কাজ হলো ভ্যালিডেট অ্যান্ড অ্যাড। তাহলে আপনি ভ্যালিডেট বাটনটা ক্লিক করলে যে ফিল্ডটাকে ভ্যালিডেট করতে বলা হয়েছে ওই ফিল্ডের ইনপুটটা দেখেন, দেখে কন্ডিশন অনুযায়ী যদি স্যাটিসফাই হয় তাহলে সবগুলো দিয়ে নিউ করবেন, না হলে অ্যালার্ট দিয়ে দেবেন। নিউ করে ওটাকে ওই অ্যারে লিস্টে অ্যাড করতে হবে। আর কিছু লাগবে? এরপরে বলা থাকবে যে এখন আমার অ্যারে লিস্টে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোকে ফিল্টার করে আমাকে আউটপুট দেখাবো ইন এ টেবিল। তাহলে আপনার একটা টেবিলও থাকবে এবং বলা থাকবে দিস আর দ্য কলামস অফ দ্য টেবিল। এখন আপনাকে বলা থাকবে যে আমার এই এমপ্লয়ি যতগুলো আছে এদেরকে সবাইকে আমি টেবিলে দেখতে চাই না, ফিল্টার করে দেখাও যারা আমার সার্চ ক্রাইটেরিয়া ফুলফিল করবে। সার্চ ক্রাইটেরিয়া দেওয়া থাকতে পারে, যেমন আপনাদের স্ক্রিনশট আমি যেটা দিয়েছিলাম কি ছিল, যে মিনিমাম স্যালারি যাদের 50,000 তাদেরকে দেখাও। তাহলে যাদের স্যালারি গ্রেটার দেন ইকুয়াল টু 50,000 শুধু তাদেরকে দেখাবো। তার মানে আমার অ্যারে লিস্টে হয়তো 100 জন এমপ্লয়ি আছে, কিন্তু 50,000 অর অ্যাবভ হয়তো 50 জন। তাহলে আমার টেবিলে 50টারও আসবে, 100টারও আসবে না। তাহলে আমার ওই যে লোড টেবিল বাটন বা শো আউটপুট বাটন টাইপের যে বাটনটা থাকবে ওই বাটনের অন অ্যাকশনে গিয়ে আমাকে লিস্টটা ব্রাউজ করতে হবে একটা একটা করে, এবং একটা একটা করে অবজেক্টের গেটার দিয়ে আমাকে দেখাতে হবে যে সার্চ প্যারামিটারে কে স্যাটিসফাই করে। যে স্যাটিসফাই করে তাকে আমি টেবিলের লিস্টে অ্যাড করব, যে করে না তাকে করব না। এন্ড আপনার মাল্টিপল সার্চ প্যারামিটারও থাকতে পারে, যেমন আমি হয়তো বললাম যে show the employees whose minimum salary is 50,000 and belongs to a particular department.
তখন আপনার তো 100টা এমপ্লয়ি, এর মধ্যে হয়তো 50 জনের স্যালারি আপনি যে টেক্সট ফিল্ডের ভ্যালুটা দিলেন ধরেন 50,000, আবার ওই 50,000-এর মধ্যে আপনি যে তাহলে আপনাকে ওই সার্চ ইনপুট নেওয়ার জন্য নোট বসাইতে হবে। তাহলে আপনি সার্চ করতেছেন কিসের ভিত্তিতে? মিনিমাম স্যালারি অ্যান্ড ইউজার সিলেক্টেড ডিপার্টমেন্ট। তাহলে ইউজার দেখতে চায় যে আমার এইচআর ডিপার্টমেন্টে মিনিমাম স্যালারি এত আলা কয়জন, কারা কারা। তাহলে আমি একটা টেক্সট ফিল্ড ইনপুট দিব মিনিমাম স্যালারি, ওটা 50,000 ফিক্সড করা যাবে না, এটা হচ্ছে ইউজার যা দিবে। তাইলে আপনার কোশ্চেন এরকম থাকবে যে ইউজার ওয়ান্ট টু ভিউ সিলেক্টেড এমপ্লয়িজ ইন এ টেবিল। নাও দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ইজ the employees whose minimum salary is 50,000, whose minimum salary is given in a text field but given by the user and belongs to a particular department, again given by the user. তো তখন তাহলে আপনি বুঝবেন তাহলে আমার মিনিমাম স্যালারি যেহেতু একটা নাম্বার, তাহলে মিনিমাম স্যালারি তাহলে সে টাইপ করে দিবে, তাহলে ওখানে আমি একটা টেক্সট ফিল্ড বসাবো। এটা কিন্তু ডাটা জেনারেশনের টেক্সট ফিল্ড না, ডাটা ক্রিয়েট করার সময় তো আপনার একটা টেক্সট ফিল্ড আছে যে এন্টার স্যালারি, ওইটা না। এখানে আপনি বলবেন যে এন্টার মিনিমাম স্যালারি টু সার্চ বলে আরেকটা টেক্সট ফিল্ড, দেন সিলেক্ট এ ডিপার্টমেন্ট টু সার্চ, তাহলে আরেকটা কম্বো বক্স। তাইলে আপনার ওই ক্রিয়েশনের নিচে জাস্ট টেবিলের উপরে আপনি যেখানে সার্চের ভ্যালুগুলো দিবেন ওখানে আপনি এখন 40,000 দিলে ওইটাই মিনিমাম স্যালারি। রান টাইমে যা টাইপ করবেন কম্বো বক্স থেকে যদি এইচআর সিলেক্ট করেন, তাহলে যে এমপ্লয়িজরা এইচআর ডিপার্টমেন্টে এবং যাদের এইচআর এর মধ্যে যাদের স্যালারি মিনিমাম 40,000 তাদেরকে শুধু টেবিলে দেখাবে। তাহলে কি করতে হবে? আপনার তো একটা এমপ্লয়ি অ্যারে লিস্ট আছেই, ওটাকে ব্রাউজ করে আপনি যে এমপ্লয়ি কোন এমপ্লয়ি লিস্ট, তাহলে ওই ই ডট গেট স্যালারি অ্যান্ড অলসো ই ডট গেট ডিপার্টমেন্ট, এই দুইটাকে আপনার মিলাইতে হবে ওই যে সার্চ মিনিমাম স্যালারি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট এটার পার্স ফ্লোটের সাথে, আর সার্চ ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট গেট ভ্যালু ডট ইকুয়ালস আপনার ই ডট গেট ডিপার্টমেন্ট। যখন এই দুইটা হবে তখন আপনি ই কে টেবিল ভিউ এর লিস্টে অ্যাড করবেন, নাহলে করবেন না। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আপনাকে তাহলে এটা আপনি যখন এরকম সিমিলার কয়েকটা প্রবলেম সলভ করবেন, আপনারা কেউ করেন নাই, দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি কনসেপ্ট যতই বুঝেন, পরীক্ষার সময় তো আপনাকে টাইম ম্যানেজ করতে হবে। তাহলে টাইমের মধ্যে করতে হলে ইউনিট প্র্যাকটিস। তাহলে যখন আপনি দেখবেন যে প্রথমটা 1.5 ঘন্টা লাগতেছে, পরেরটা 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে বা কাছাকাছি, থার্ডটা দেখবেন যে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। হ্যাঁ, তাহলে আপনি রিমাইন্ডার দিয়ে টাইমার দিয়ে সলভ করবেন। না, 1 আওয়ার, অ্যাকচুয়াল টাইম 1 আওয়ার। আপনাকে কোশ্চেন দিব, কোশ্চেন বুঝাবো, কারো কোনো কোশ্চেন আছে কিনা, ক্লারিফিকেশন, এগুলোতে তো 5-10 মিনিট লাগবে। তারপর আপনার ইন্টারনেটের কানেকশন গুলো খুলতে হবে, কারণ আপনি পিসি থেকেও হটস্পট করতে পারেন ল্যাপটপে, সো পিসির নেটওয়ার্ক কেবল গুলো খুলতে হবে। আপনার মোবাইলের হটস্পট বন্ধ করে মোবাইল টেবিলে জমা রাখতে হবে, পকেটে সেকেন্ড মোবাইল থার্ড মোবাইল রাখা যাবে না, ব্যাগগুলো সামনে রাখতে হবে, কোশ্চেন দিব, এইসব করতে করতে 10-15 মিনিট চলে যাবে। তো ওয়ান্স এভরিথিং ইজ ওকে, ইউ আন্ডারস্টুড হোয়াট ইজ এক্সপেক্টেড, এক্সপ্লেইনড, দেন টাইমার উইল স্টার্ট। 1 আওয়ার, 1 আওয়ার শেষ, স্টপ কোডিং। এখন আপনার কাজ কি? সেভ ইউর প্রজেক্ট। সো ক্লোজ দ্য প্রজেক্ট। ইন্টেলিজে ক্লোজ করলেই তো বলবে যে সেভ অল, সেভ করে দিবেন। এখন আপনার কাজ হলো 1 ঘন্টা শেষ, এখন আপনার অ্যাকচুয়াল এক্সাম শেষ, এখন আপনাকে বলা হবে যে আপনার প্রজেক্ট ফোল্ডারটাকে জিপ করেন। জিপ করার পরে এখন আপনাকে লিঙ্ক দেওয়া হবে, গুগল ফর্মে গিয়ে ফাইল অ্যাটাচ করে জিপ ফাইলটাকে আপলোড করেন, শেষ। তাহলে ওটার জন্য আবার 5-7 মিনিট লাগবে। তো আমাদের 1.5 ঘন্টাই লাগবে, কিন্তু অ্যাকচুয়াল এক্সাম 1 ঘন্টা। ঠিক আছে? আর আপনাদের এক্সাম তো পরে হচ্ছে,
সো আপনাদের হ্যাঁ, এটা তো ইউনিভার্সিটি রুল, মিড উইকের মধ্যেই মিড দিতে হবে। না না না, আমাদের তো এটা অলরেডি ডিক্লেয়ার্ড, আমরা আমরা ওইভাবেই করবো, কারণ উইথড্রর আগে আপনাদের আবার মার্কস দিয়ে দিতে হবে। আর মিড উইক বাড়ায় কোনো লাভ নাই, আপনার কন্টেন্ট বাড়বে, বুঝেন নাই? এখন আপনি একটা ক্লাস নিয়ে করতেছেন, তখন আপনার ইনহেরিটেন্স চলে আসবে, সুপার ক্লাস সাব ক্লাস নিয়ে আপনাকে, তো ওটা বাড়ানোটা আপনার জন্য ডেঞ্জারাস। এখন যেটা আছে খুব মিনিমালিস্ট, একটাই মডেল ক্লাস, অ্যারে লিস্ট, ফিল্টার, শো টু দ্য টেবিল। তাতে কিছু যায় আসে না, কারণ এই কোর্সের সুবিধা হলো আপনার কিছু মনেই রাখা লাগবে না, আপনার কিছু মনেও রাখা লাগবে না, আপনার কোনো কোড মুখস্থ করতে হবে না। হ্যাঁ, তো সেটা আপনি আগের দিন প্র্যাকটিস করতে বসলে তো টাইম পাবেন না। এই দ্যাটস অন ইউ ইফ ইউ হ্যাভ নট প্র্যাকটিস। এই যে আগের সেকশনে জিজ্ঞেস করলাম, অনেকজনই বললো যে ওরা 3টা-4টা করে প্রবলেম অলরেডি সলভ করে ফেলছে, এবং অনেকেই বলতেছে যে প্রথমটা আমার 1.5 ঘন্টা লাগছে, থার্ডটা থেকে আমি 1 ঘন্টার মধ্যে চলব, 55 মিনিটস। আর আপনি যদি সেটা না করেন, এটা তো আপনাকে 15 দিন ধরে বলা হচ্ছে, স্ক্রিনশটটা দিয়েছি আমি 15 দিন আগে, প্র্যাকটিস করা যান। আর এসওডিরও আপনাদের দিয়েছে, তাই নাই? হ্যাঁ, তো তাইলে এই যে এসওডি পুলে এখানে এই যে এটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। হ্যাঁ, না যা আছে আর যা আছে সেগুলো এই যে পাস্ট করছেন আপনি, নাই তাহলে সেটা আমি কি করবো? আপনি পুলে কেন থাকবেন? আপনি কি এসওডি নাকি? এটা তো আমার তো অনেকগুলো গ্রুপ, এটা যারা এসওডি তারা ওটাতে মেম্বার। না না না, এটা মানে রেফারেন্স হিসাবে ওখানে আছে আর কি। হ্যাঁ, এটা আপনাদেরকে দিয়েছে অলরেডি। হ্যাঁ, সুভা অলরেডি দিয়েছে। হ্যাঁ, আপনি সবকিছু শুধু স্পুন ফিডিং আমাকে চামচে করে মধুটা আগায় যান, এরকম করলে হবে? একটু রেগুলার থাকতে হবে, তাই না? ওকে, তো এখন আমাদের মিড নিয়ে তো হয়েছে কথা, এটা নিয়ে বসে থাকলে তো হবে না, আমাদের সিলেবাস আগাইতে হবে। আমরা ইনহেরিটেন্স শুরু করেছিলাম, রাইট? লাস্ট ক্লাসে। আচ্ছা, কতটুকু করেছিলাম একটু যদি বলেন। চেকলিস্টটা দেখি। ইনহেরিটেন্স, আইএনজি হয়ে গেছে। আচ্ছা, ইনহেরিটেন্স নিয়ে আপনাদের শুধু বেসিক কথা হয়েছে, তাই তো? এক্সটেনশন অফ ওভাররাইডিং, ওকে, ঠিক আছে, আসেন তাহলে। এই যে এগুলো আমরা করেছি, তাই না? এগুলো আমরা করেছি, রাইট? কথা বলেন। ওকে, এখন যদি একটা এমপ্লয়ি 1 হ্যাজ 5 ফিল্ডস, আপনাদের দুজনকে বলা হলো একটা এমপ্লয়ি ক্লাস বানান। ওকে, ইব্রাহিম একটা এমপ্লয়ি ক্লাস বানালো উইথ 5 ফিল্ডস। আপনার নাম? জাকিয়া অলসো চিন্তা ভাবনা করে ক্লাস ওয়ার্ক একটা এমপ্লয়ি ক্লাস বানালো উইথ 8 ফিল্ডস। তাহলে এই ইব্রাহিমের এমপ্লয়ি 1 অথবা জাকিয়ার এমপ্লয়ি 2, which one is more suitable, more specific to represent an employee? যত বেশি ফিল্ড তত বেশি অ্যাট্রিবিউট, তত বেশি ইনফরমেশন, যত বেশি মেথড তত বেশি ফাংশনালিটি। তার মানে এমপ্লয়ি 2 is more specific, কারণ it has more field। তাহলে আমরা যখন এক্সটেনশন করি, ক্লাস বি inherits from class A অথবা class B is an extension of class A, then it is expected that class B will have more. It's an extension. আমি একটা
ক্লাসকে এক্সটেন্ড করে ওর সব ফিল্ড মেথড পেয়ে গেলাম, তাহলে আমার যে সুপার ক্লাস, আমি নতুন একটা ক্লাস, খেয়াল করো, আমার যে সুপার ক্লাস ওর 5টা ফিল্ড 5টা মেথড, তাহলে আমি কি এগুলো ইনহেরিট করব না ইফ আই এক্সটেন্ড? এখন ইনহেরিট করে থেমে গেলাম, তাহলে তো আসলে দুইটা ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স না, এক্স্যাক্টলি সেম। তাহলে এক্স্যাক্টলি সেমই যদি হয় তাহলে তো আমার দুইটা টাইপ আমি কেন করবো, একটা টাইপই তো আমার লাগবে, তাই না? বুঝতে পারছেন? তো তার মানে আমি ওটাকে এক্সটেন্ড করছি এই জন্য যে আমি এক্সট্রা কিছু অ্যাড করতে চাই। তাহলে যখনই আমি এক্সট্রা কিছু অ্যাড করব, either it will have more number of fields than the superclass, or the subclass will have more number of methods than the, অথবা দুইটাই বেশি হতে পারে। তো তার মানে আমরা বলতে পারি সাবক্লাস ইজ মোর স্পেসিফিক দেন সুপারক্লাস। তাহলে এটা মাথায় রাখবেন, ওকে, যে সাবক্লাস ইজ মোর স্পেসিফিক দেন superclass. তার মানে whenever you are creating a subclass, either you are adding a field, extra field, or you are adding extra method, or you are adding both. So on principle, by definition, subclass is more specific than superclass. এখন আপনি যেহেতু সবই ইনহেরিট করেন সুপার ক্লাস থেকে, তাহলে সুপার ক্লাসের সব বৈশিষ্ট্যই কিন্তু সাবক্লাসের মধ্যে থাকবে, তার মানে একই টাইপের কিন্তু আরেকটু স্পেসিফিক। তা আমি এখন এই মককে এক্সটেন্ড করে তো আর পেন পাবো না, আমি মককে এক্সটেন্ড করলে আরেকটু স্পেসিফিক মক পেতে পারি। এই মকের হ্যান্ডেল নাই, আমি সাবক্লাসে একটা হ্যান্ডেল অ্যাড করলাম, ফিল্ড, যে ফিল্ড হ্যান্ডেল, যেটা সুপার ক্লাসে নাই। তাহলে যে এটা পাবো সেটা আরেকটু স্পেসিফিক টাইপের মক। তাহলে এই মকে যা যা আছে ওই মকেও থাকবে, এক্সট্রা একটা হ্যান্ডেল আছে। তার মানে এদের মধ্যে একটা ইজি রিলেশন থাকতে হবে। তো সাবক্লাস ইজ এ, কোট আনকোট ইজ এ লিখে রাখেন, এটা বলে যদি মনে রাখতে চান, তাহলে সাবক্লাস ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ সুপার ক্লাস। তাহলে ইজ এ রিলেশন না হলে আমরা যদি ইনহেরিটেন্স করি, এটা একটা হাস্যকর অ্যাবসার্ড ব্যাপার, ইট ডাজন্ট মেক এনি সেন্স। কম্পাইলার আপনার কিছুই বলবে না, বাট লজিক্যালি এটা অ্যাবসার্ড, তাই না? তা আমি তো এখন বলতে পারি না যে ল্যাপটপ এক্সটেন্ডস এসি, ল্যাপটপ কি স্পেসিফিক টাইপ অফ এসি? তাহলে এটা তো করা যাবে না। কিন্তু আপনি বলতে পারেন যে ল্যাপটপ এক্সটেন্ডস কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইস, তাহলে ল্যাপটপ ইজ এ স্পেসিফিক টাইপ অফ কম্পিউটিং ডিভাইস। তাহলে কম্পিউটিং ডিভাইস যদি সুপার ক্লাস হয়, ল্যাপটপ ক্যান বি এ সাব ক্লাস, কারণ এখানে ইজ এ রিলেশনশিপ হচ্ছে, ওকে? এনি কোশ্চেন? ওভারলোডিং ওভাররাইডিং আমরা আলোচনা করেছিলাম না? বলেন তো ওভারলোডিং কি? তার মানে ইন সাব ক্লাস বা ওই ক্লাসেই ইউ আর ইনক্রিজিং অপশন দ্য ওয়ে এ মেথড ক্যান বি কল্ড। তাহলে আমার যদি অলরেডি দুইটা মেথড থাকে, দুইটা ভার্সন থাকে একটা মেথডের, একটাতে 0 প্যারামিটার সাপোজ, আর একটাতে 1 ইন্টিজার প্যারামিটার। এখন আমি যদি আরেকটা ভার্সন তৈরি করি 1 স্ট্রিং প্যারামিটার, তাহলে আই হ্যাভ 3 ডিফারেন্ট ভার্সন, একটা 0 প্যারামিটার, একটাতে 1 ইন্টিজার প্যারামিটার, আর একটাতে 1 স্ট্রিং প্যারামিটার। সেম নেম তো হইতেই হবে, না হলে তো আপনি সেম, মানে আপনি যদি মেথডের নাম আলাদা হয় তাহলে আর ওভারলোড হলো কোত্থেকে? আউটপুট তো ডিপেন্ড করবে ভেতরে আপনি কি করতেছেন, ভেতরে আপনি কি করতেছেন। হ্যাঁ, এটা নর্মাল কমন সেন্স তাই বলে যে আপনি যেহেতু প্যারামিটারের লিস্টটাই চেঞ্জ হয়ে গেছে, তার মানে ওগুলোর ইউটিলাইজেশন তো ভ্যারি হবে, তাই না? আপনি একটা ভার্সনে দিচ্ছেন শুধু একটা ইন্টিজার, আর একটা ভার্সনে কিছুই দিচ্ছেন না, আর একটা ভার্সনে একটা ইন্টিজার একটা ফ্লোট, আর একটা ভার্সনে শুধু একটা স্ট্রিং। তার মানে কি ভেতরে ওদের ইউজ তো কিছু না কিছু ডিফারেন্স আছেই, তার মানে কোড তো সেম না। কিন্তু টেকনিক্যালি আপনি যদি সেম কোডও রাখেন, সবগুলোর মধ্যেই বললেন যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, কেউ তো না করবে না আপনাকে, বাট টেকনিক্যালি স্টিল ইট ইজ ওভারলোডেড, আউটপুট হয়তো একই আসবে, কিন্তু এটা আপনি করবেন কেন, তাই না? ইট ডাজন্ট মেক সেন্স।
কিন্তু আপনি চাইলে করতে পারেন, বাট সেই ক্ষেত্রে আপনার যদি প্রত্যেকটার কাজই যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা হয়, তাহলে এতগুলো ভার্সন বানাইছেন কেন উইথ ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার? তাহলে পারপাসটাই তো আপনার ফ্লট। কিন্তু আপনি যখন একটা ডিফারেন্ট ওয়েতে এটাকে এক্সিকিউট করতে চান বেসড অন দ্য ডিফারেন্ট প্যারামিটার, তখন আসলে ইট মেক সেন্স টু ওভারলোড। কাজে ইট ইজ এক্সপেক্টেড যে কোড উইল নট বি সেম, কিন্তু টেকনিক্যালি ইটস পসিবল, কারণ কম্পাইলার দেখবে, কম্পাইলার কি দেখবে, ওভারলোডিং মিনস কোনভাবে কল করলে কোন ভার্সনটা এক্সিকিউট করবে, দ্যাটস ইট। এখন ভার্সনের ভেতরে গিয়ে আপনি যদি একই কাজ করেন, এটার দায়িত্ব কম্পাইলারের না, এটা প্রোগ্রামার হিসেবে আপনার একটা ফ্লড কোডিং আউটকাম, তাই না? বা সেটা আপনি অন পারপাস টিজ করার জন্য করেছেন, বাট ইট ডাজন্ট মেক সেন্স, তাই না? আর ওভাররাইডিং কি? ওভাররাইডিং হলো যে আমার ইনহেরিটেড মেথডটা, ভার্সনটা আমার পছন্দ না, so I am not increasing one more option by overloading it, rather I am replacing the inherited version with my own version. That is overriding, তাই না? এখন এসওডি আপনার টিউটোরিয়াল নেবে 8টা থেকে 10টা, এখন আমি যদি আবার 10টা থেকে 11টা টিউটোরিয়াল নেই, তাহলে তো দুইটাই আছে, দুইটা টিউটোরিয়ালই এক্সিকিউট করা সম্ভব। কিন্তু আমি যদি একটা এসওডি টাইমে টিউটোরিয়াল অ্যানাউন্স করি, তাহলে এসওডি আর ওই টিউটোরিয়ালটা নিবে না, কারণ ও দেখবে যে এসকেডি স্যার ওই আমার টাইমে টিউটোরিয়াল দিয়েছে, তার মানে আমি তো আর ওটা এখন নিব না, অটোমেটিক ওটা ডিঅ্যাক্টিভেটেড। তাহলে আমি একটা 1 প্যারামিটার বা ধরেন একটা 0 প্যারামিটার মেথড ইনহেরিট করেছি, কিন্তু ওটার যে 20 লাইনের কোড, ওইটা আমি চেঞ্জ করতে চাই। ওভারলোড করলে কি হবে, ওটাও ইনহেরিট হয়ে থাকবে, আমি ডিফারেন্ট প্যারামিটার লিস্ট আরেকটা বানাতে পারি, কিন্তু ওটা তো আর ডিঅ্যাক্টিভেট হলো না, ওটাও থেকে গেল। ওভাররাইড মানে ওই 0 প্যারামিটারটাকে আমি 0 প্যারামিটার দিয়ে রিপ্লেস করব। তখন কি হবে, ইনহেরিটেড ভার্সনটা যেহেতু কনফিউশন হবে কম্পাইলারের জন্য কোনটা নিব, তো সে বুঝবে যে আপনি যেহেতু সাবক্লাস অথার, আপনি যেহেতু ওটাকে রিপ্লেস করতেছেন, রিপ্লেস কথাটা কেন বলছি, সেম নেম সেম প্যারামিটার লিস্ট, শুধু বডিটা চেঞ্জ, তার মানে ইউ আর নট হ্যাপি উইথ দ্য ইনহেরিটেড বডি, সো ফর দ্য সেম প্যারামিটার লিস্ট যেটা ইনহেরিটেড, আপনি শুধু বডিটা রিপ্লেস করে দিচ্ছেন, সো ইউ আর ওভাররাইডিং। ঠিক আছে? তাহলে যে টু স্ট্রিং মেথড কিন্তু আমরা ওভাররাইড করি, এটা আমরা দেখেছিলাম না অবজেক্ট ক্লাসে? কথা বলেন, আমরা অবজেক্ট ক্লাসটা খুলে দেখেছিলাম না, ওখানে একটা টু স্ট্রিং আছে। তা আমরা যদি ওভাররাইড না করি, তাহলে অবজেক্ট ক্লাসে টু স্ট্রিং কাজ করে, তখন সে হ্যাশ কোড প্রিন্ট করে, যেটা আমরা কমপ্লেক্স নাম্বারে দেখলাম। তা আমরা ওটাকে নর্মালি কি করি, ওই যখন আমরা বলি জেনারেট টু স্ট্রিং, তখন আমার ক্লাসে ওটা ওভাররাইড হয়। তো ওভাররাইড ভার্সনে কি হয়, সে ফিল্ডের ভ্যালুগুলোকে প্রম্পট সহ একটা টেক্সট হিসাবে আউটপুটের জন্য একটা স্ট্রিং জেনারেট করে, কারণ অবজেক্ট ক্লাসে যে টু স্ট্রিং, সে তো ফিল্ড ভ্যালু নিয়ে কাজ করে না, কারণ অবজেক্ট ক্লাস তো জানে না যে ফিউচারে সাব ক্লাসে কি ফিল্ড থাকবে, কাজেই ও কি করে, ও হ্যাশ কোডটাকেই স্ট্রিং ইকুইভ্যালেন্ট অফ দ্য অবজেক্ট হিসাবে রিটার্ন করে। কিন্তু আমি যখন সাব ক্লাসে আমার ক্লাসে ফিল্ড অ্যাড করছি, আমি তো চাই যে আমার হ্যাশ কোডটাও প্রয়োজন হতে পারে, তখন আমি সুপার ক্লাসের ভার্সনটা ইউজ করতে পারি। কিন্তু আমি যদি ওভাররাইট করি, তার মানে আমার আসলে ওটা প্রয়োজন নেই, রাদার আই ওয়ান্ট এ স্ট্রিং ইকুইভ্যালেন্ট যেটা আমার ইনফরমেশনগুলো আউটপুটের জন্য শো করবে। And then if you want two string to be used many different ways, you can again overload that, যেটা আমরা গত ক্লাসে করেছি, রাইট? Any question so far? Okay. এখন ইনহেরিটেন্স নিয়ে আরো কথা আমাদের বলতে হবে, বাট বিফোর দ্যাট we need to add few more qualifier. প্যাকেজ স্কোপ আমরা কথা বলেছি, প্যাকেজ স্কোপ, এই যে স্কোপ নিয়ে কথা বলিনি, দেখেছেন আপনাদের হয়েছে, বুঝতে পেরেছেন?
হ্যাঁ ওদের ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা স্কোপ তো জানি, জানি না? প্রোটেক্টেড কি দেখানো হয়েছে আপনাদের? হুম, আচ্ছা, প্রাইভেট মানে আমাদের ডিফল্ট স্কোপ সেটআপটা কি ফর দ্য ফিল্ডস? হ্যাঁ, তাহলে আমাদের ডিফল্ট সেটআপটা কি ফর দ্য ফিল্ডস? উই মেক দেম কি প্রাইভেট, and the methods we make them কি পাবলিক, তাই না? সো এই যে আপনাকে যদি জিজ্ঞেস করি যে একটা মেথডকে আমরা কেন পাবলিক করি, নর্মাল বাই ডিফল্ট আমরা কেন, এক্সেপশন থাকতেই পারে বাট দেয়ার শুড বি জাস্টিফিকেশন ফর দ্যাট, কিন্তু আমরা যদি জেনারেল ট্রেন্ডটাকে ফলো করি, why we make a method public বলেন তো? যাতে ইউজ করতে পারে, সেন্টেন্সটা কমপ্লিট করেন, সেন্টেন্সটা ইনহেরিটেন্স ছাড়াই একটা নর্মাল একটা ক্লাস, ওর কোনো সাব ক্লাস নাই, কিন্তু আপনি ফিল্ড তো পাবলিক রাখেন, তাই না? কেন রাখেন? কি অ্যাক্সেস করা যায়? না, আমি মেথডের কথা বলছি, আমরা তো মেথডকে পাবলিক করি। কন্ট্রোলার বলতেছেন কেন স্পেসিফিক্যালি? বলেন যে এনি আদার ক্লাস থেকে, এটা কন্ট্রোলারই হইতে হবে এমন কোনো কথা নাই। এই ক্লাসের বাইরে অন্য যে কোনো ক্লাসের মেথড থেকে যাতে আপনার মেথডটা কল করা যায়, পাবলিক এই জন্য আমরা করি। দ্যাট ইজ ওয়াই উই মেক দ্য মেথডস পাবলিক। আর ফিল্ডকে আপনি প্রাইভেট করেন কেন? কি মডিফাই করতে না পারে? মডিফাই সে করতে পারবে সেটার দিয়ে, ডাইরেক্ট পারবে না। তা আপনি বলতে পারেন সেটার দিয়ে যদি পারাই যায়, ডাইরেক্ট পারলে সমস্যা কি? মিস্টেকলি বলতে আপনি ভুল ভ্যালু দিবেন? হ্যাঁ, মানে যেটা হলো যে আপনার সেটার মেথডে যে কাজটা করার কথা, সেট দ্য ভ্যালু অফ দ্য ফিল্ড, শুধু ওইটুকুই কিন্তু করতেছে। কিন্তু আপনি যদি আপনার সেটার মেথড যখন কল হবে তখনই শুধু ফিল্ডটা আপডেট হবে এবং অন্য কোনো কিছু সে করতে পারবে না। কিন্তু এটা যদি ওপেন থাকে, অন্য কেউ যদি আপনার ফিল্ডটাকে আপডেট করেও দেয়, চেঞ্জ করে দেয়, আপনি জানবেন না। তো এই জন্য আমরা ফিল্ডটাকে প্রাইভেট রাখি। তাহলে এই দুইটা আমরা জানি। এর বাইরে আরো দুইটা স্কোপ আছে, প্যাকেজ অ্যান্ড পাবলিক। তাহলে প্যাকেজ অ্যান্ড প্রোটেক্টেড। তাহলে এই দুইটা নিয়ে এখন আমাদের কথা বলতে হবে। না, হোয়াট ইজ প্রোটেক্টেড? প্রোটেক্টেড কথাটার মানে কি? না, সেটা তো কনস্ট্যান্ট বা ফাইনাল। লিমিটেড অ্যাক্সেস ইন ওয়ান সেন্স, ইট ইজ ট্রু, বাট প্রাইভেটে কি কোনো অ্যাক্সেস নাই? আপনার বাসায়, ধরেন আপনার বাসায় একটা ভিডিও গেম কনসোল আছে, ওকে, প্লে স্টেশন আছে। হু ক্যান অ্যাক্সেস দ্যাট? আপনি, আপনার সিবলিং বা বাসার যারা মেম্বার। তাহলে এই প্লে স্টেশনটা কিন্তু এক্সক্লুসিভলি প্রাইভেট টু ইউর হাউস। তাহলে আপনার বাসার বাইরে এই প্লে স্টেশনের কোনো অ্যাক্সেস নাই, নোবডি ক্যান অ্যাক্সেস। একজন নেইবার বা একজন পথচারী আপনার প্লে স্টেশন টাচও করতে পারবে না, জানেই না যে প্লে স্টেশন আছে, আননোন, তাই না? সো দ্যাট ইজ প্রাইভেট, এক্সক্লুসিভ টু দ্য ইনসাইড দ্য ক্লাস। এখন প্লে স্টেশনের বিষয়টা বাদ দেন, আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনার অনেক এক্সাম্পলই দেওয়া যায়, ধরেন আমি একটা জেনারেল এক্সাম্পল দিই। ধরেন আপনার বাসায় কয়টা রুম? 3 বেডরুম, ওকে, ড্রয়িং রুম, লিভিং রুম, ওকে, ডাইনিং স্পেস। তা এখন ধরেন আপনার বাসায় অ্যাটাচ বাথরুম আছে আপনার রুমে একটা,
ঠিক আছে? Now you have the private access to that washroom and also the house member. এখন একজন পথচারী সে কি আপনার বাসার বাথরুম ইউজ করতে পারবে? তার ধরেন ইমার্জেন্সি ইউজ করা দরকার, বাট হি কেন অর সি কেন? চিনেনি না তাকে, তাই না? বাসায় ঢুকতে দিবেন না, আপনার সিকিউরিটি তো বিল্ডিং এই ঢুকতে দিবে না, আপনার ওয়াশরুম ইউজ করবে কিভাবে? সো ইটস প্রাইভেট টু দ্য ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ইনসাইড দ্য ক্লাস। ফ্ল্যাটটাকে যদি আপনি ক্লাসের টেরিটরি হিসেবে চিন্তা করেন, এখন মনে করেন যে পাশের বিল্ডিং এ আপনার কাজিন থাকে, তার বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, অনেক আত্মীয় স্বজন আসছে, এখন তাদের যদি ওয়াশরুম ইউজ করার দরকার, যেহেতু অনেক লোক, নাও ইউ অলসো অ্যালাউ দেম টু ইউজ ইউর ওই যে গেস্ট ওয়াশরুম। তাহলে আপনার যে গেস্ট ওয়াশরুম, ইউ আর গিভিং লিমিটেড অ্যাক্সেস, অ্যাজ শি সেড, টু দ্য ইনভাইটেড পিপল, গেস্ট, but still it is restricted to the outsider, না পথচারী যারা। তাহলে আপনার বাসার সামনে দিয়ে যে কত লোক হেঁটে যাচ্ছে, তারা কি আপনার ওয়াশরুম ইউজ করতে পারবে? নো। কিন্তু আপনার বাসায় যারা গেস্ট, তাদের কি আপনি আপনার ওয়াশরুম ইউজ করতে দিবেন? যদি দেন তাহলে এটা প্রোটেক্টেড, আর যদি না দেন তাহলে প্রাইভেট। এখন আপনি আপনার বাসায় 3টা ওয়াশরুম আছে, 2টা ওয়াশরুম হচ্ছে বেড, মাস্টার বেডরুম, হ্যাঁ ওখানে, তো ওগুলো হয়তো আপনি গেস্টের জন্য, গেস্টকে ওই ওই ওয়াশরুমে আপনি কখনোই নেন না, কিন্তু আপনার লিভিং রুমের সাথে যে একটা কমন ওয়াশরুম আছে ওইটাতে আপনি অ্যাক্সেস দেন। তাহলে ওই 2টা অ্যাটাচ বাথরুম ক্যান বি প্রাইভেট ফিল্ড, অ্যান্ড দ্য কমন বাথরুম যেটা আছে লিভিং এরিয়াতে, দ্যাট ক্যান বি প্রোটেক্টেড ফিল্ড। তাহলে হাউস মেম্বারদের পাশাপাশি যারা গেস্ট, যাদেরকে আপনি অ্যাক্সেস দিতে চান, তারাও এটা অ্যাক্সেস করতে পারে, ইভেন দো দে আর নট পার্ট অফ ইউর ক্লাস। ইউর গেস্ট ইজ নট ইউর ফ্যামিলি মেম্বার। সে 2 ঘন্টার জন্য আপনার একটা স্কুল ফ্রেন্ড আসছে আপনার বাসায়, সে কি আপনার ফ্যামিলি মেম্বার? নো। বাট আপনি তাকে অ্যালাউ করছেন। আরেকটা এক্সাম্পল হতে পারে, লেটস সে, ধরেন আমি এখন ক্লাস নিচ্ছি, ওকে, আই হ্যাভ ক্রেডিট কার্ড। এখন যে ক্রেডিট কার্ড ইনফরমেশন, ইজ ইট নোন টু ইউ? ইজ ইট পাবলিক? নোবডি নোজ। তাহলে এই ক্রেডিট কার্ডের যে ডেটাগুলো, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিসিভি, দিস আর অল প্রাইভেট ইনফরমেশন ফর মি। আপনি চাইলেও সেটা দেখতে পারবেন। আর ইব্রাহিম যদি চায় যে এসকেটি স্যারের কার্ড ইনফরমেশনটা দেখি, তো দেখে একটা দাঁড়া যে মেরে দেই, পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট। চুরি করলেও পারবেন না, কারণ ধরেন ধরেন ওটার যে পিনকোড, ওটা ধরেন প্রাইভেট, হ্যাঁ, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকলে সেটা সব মার্চেন্টে নিবে, কিন্তু আলটিমেটলি আপনাকে আবার একটা ওটিপি দিতে বলবে, যেটা আমার ইমেলে অথবা মোবাইলে আসবে, ওইটা তো আপনার কাছে নাই। আর যাই হোক, এখন ধরেন আমার ওয়াইফ ফোন করে বলল যে খালা শাশুড়ি তো আসছে বাসায় বেড়াইতে, বাসায় তো তেমন কিছু নাই, আমি এখন এন্টারটেইন করবো কিভাবে? এখন আমার রেসপন্স, আই ক্যানট কাম, আই এম টেকিং ক্লাস, ইট উইল বি লেট, আমি তো 7টা 8টার আগে বাসায় পৌঁছাতে পারছি না। সো হোয়াট ইউ ক্যান ডু, ইউ নো মাই কার্ড ডিটেলস, ইউ অর্ডার সামথিং টু ফুড পান্ডা and entertain your khala shashuri, and meanwhile when I'll come back I'll bring mas mangsho ja ana niye asbo। তাহলে দেখেন, my card information is still equivalent to private for you, but my wife can access that because she is part of family। তো তাহলে subclass is part of the family, extension, inheritance। পারবে না, প্রোটেক্টেড পারবে। By definition, private means territory of the class where it is declared। এখন আপনি সুপার ক্লাসে যদি একটা ফিল্ড ডিক্লেয়ার করেন প্রাইভেট, তাহলে ওইটার টেরিটরি শুধু ওই সুপার ক্লাস, কারণ ওইটাই তার ক্লাস। এখন ওটা তো ইনহেরিট হয়ে সাব ক্লাসেও আসছে, ইনহেরিট হয়ে আসছে, কিন্তু অ্যাক্সেসেবল না টু দ্য মেথডস অফ সাব ক্লাস। হাউ উইয়ার্ড ইজ দ্যাট?
ক্যান ইউ গিভ এ রিয়েল লাইফ এক্সাম্পল যে ইনহেরিট হয়ে আসছে কিন্তু ইউজ করা যাচ্ছে না? ধরেন আমি আমার ওয়াইফ যাচ্ছি ফিলিপাইন্স, প্লেন ক্র্যাশ করে MS-370 মতো মারা গেলাম। লেটস সে মাই কিড ইজ মাইনর। এখন আমার যে অ্যাসেট, মাই কিড উইল ইনহেরিট, বাট ক্যান হি ইউজ দ্যাট? ক্যান হি উইথড্র দ্য মানি ফ্রম ব্যাংক? নো, বিকজ হি অর শি ইজ মাইনর, 7-8 বছর পর, ফর এক্সাম্পল। তাহলে ইভেন দো ইউ ক্যান ইনহেরিট, সামটাইমস you cannot access it for a period of time or something like that. না, তাকে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে to gain access to the property, তাই না? বিদেশে যেটা হয় যে আপনি যে ট্রাস্ট করে রাখেন, the trust will take care of the kid until the kid become adult. আমাদের দেশে তো আর ওরকম হয় না। আমাদের দেশে যেটা একটা গার্জিয়ান, তখন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ একজন, মানে আলটিমেটলি দ্যাট কিড ক্যানট হ্যাভ অ্যাক্সেস টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট বিকজ দ্যাট কিড ইজ মাইনর, নট অ্যাডাল্ট। বা ধরেন আরেকটা এক্সাম্পল যদি দেই, যে আপনাদের দুইজনের জন্য এটা এক্সাম্পলটা রিলেভেন্ট হতে পারে। ধরেন আপনার আম্মার একটা জুয়েলারি বক্স আছে, ওকে, অনেক ভালো ভালো জুয়েলারি সেখানে আছে। at some point of time of life you will inherit that. ওনারা থাকবেন না, কেউই থাকবেন না, আমরাও থাকবো না। তাহলে আপনি যখন জুয়েলারি বক্সটা ইনহেরিট করলেন, দ্যাট ইজ ইউর প্রপার্টি, বাট ক্যান ইউ ইউজ দ্য জুয়েলারিজ? ওয়াই নট? আপনি তো ইনহেরিট করছেন, সমস্যা কি? না, সেটা তো আপনার ইচ্ছা, বাট ইউ আর অথরাইজড টু ইউজ দ্যাট জুয়েলারি, তাই না? কিন্তু যদি এমন হয় যে জুয়েলারি গুলো একটা সেফ ডিপোজিট বক্সের মধ্যে রাখা আছে, and you don't know the combination to open that safe deposit box, তো তখন কি হবে? Technically you inherit that, but you cannot access that jewelry. You don't know how to open it. তো কাজেই ওনারশিপ থাকলেই যে এটা কেন ইউজ করা যাবে না, এটা তো আমারই জিনিস, সবসময় যেরকম হবে তা কিন্তু না। আপনার জিনিস ঠিক আছে, কিন্তু ডিউ টু রেগুলেশনস, ডিউ টু টেকনিক্যাল লিমিটেশনস, বিভিন্ন কারণেই তো অ্যাক্সেসিবল না হতে পারে ওনারশিপ থাকা সত্ত্বেও। তো তখন আমি যাতে এই সাবক্লাস যাতে তার ইনহেরিটেড ফিল্ডগুলোকে ফ্রিলি ইউজ করতে পারে, তখন আমরা সুপার ক্লাসে ফিল্ডগুলোকে প্রোটেক্টেড বলবো, প্রাইভেট না বলি। তাহলে কি হবে? অন্য ক্লাসের জন্য এটা ইকুইভ্যালেন্ট অফ প্রাইভেট, কিন্তু সাব ক্লাসের জন্য এটা তখন ফ্রিলি অ্যাক্সেসেবল, হুইচ ইজ ডিজায়ার্ড। তো সেই জন্য আমরা সুপার ক্লাসের ফিল্ডগুলোকে প্রাইভেট না করে প্রোটেক্টেড করবো। দেয়ার ইজ নো হার্ম ইন ডিক্লেয়ারিং প্রোটেক্টেড। সাব ক্লাস না থাকলে তো এটা প্রাইভেটের সমান অন্যদের জন্য, কিন্তু সাব ক্লাস থাকলে তার জন্য এটা সুবিধা। তাহলে ফিউচারে যদি if you think that your class, as an author of a class, if you think that your class there is a chance of extension, then you should declare the fields as protected instead of private. বোঝা গেল? তাহলে আপনাকে এখন একটা ডেমো দিই, ডেমো দিয়ে আমরা প্যাকেজে আসবো। ওকে, এখন এটা হচ্ছে ইনহেরিটেন্স ডেমো নামে একটা প্রজেক্ট। এটা কি আছে আপনাদের ইয়েতে প্রজেক্ট ফোল্ডারে? হ্যাঁ, এটা আমি দেখছি। আমার এই ল্যাপটপটা সিঙ্ক হচ্ছে না, এটা আপডেট করে দিতে হবে আর কি ক্লাসের শেষে, মনে করাই দিন। হ্যাঁ, না অ্যাপ তো আছেই, কিন্তু সিঙ্কটা হচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে।
ওটা কেন ট্রাবল শুট করতে হবে? আচ্ছা ওটা নাই, এটা আমি দিয়ে দিব তাহলে আমাকে মনে করেন। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানে আমার এই আমি যদি আপনাকে আইরাসের মিনি আইরাসটা দেখাই, এটা বরং আপনাদের বেশি কাজে লাগবে। মিনি আইরাস, এটা আইরাসের একটা মিনিয়েচার ভার্সন। ওকে, তাহলে এখানে দেখেন আমাদের এই যে ইউজার ফোল্ডারের ভেতর ইউজার গুলো আছে। এখন ইউজার সুপার ক্লাস না, আমরা ধরে নিচ্ছি যে আমাদের ফিল্ড হচ্ছে আইডি, নেম, জেন্ডার, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং। সব ইউজারই তো এগুলো থাকে, থাকে না? কমন, আপনি স্টুডেন্ট হন, এমপ্লয়ি হন, ফ্যাকাল্টি হন, ইউ হ্যাভ দিস। ওকে, এখন আমি যদি এই 7টা ফিল্ডকে যদি প্রাইভেট করি, মানে আমরা যেটা করে আসছি আর কি এতদিন, ওকে, তো ধরেন আমি এটাকে প্রাইভেট করলাম। সো লেটস কমেন্ট দিস। এখন আমার এই ইউজারের সাব ক্লাস হচ্ছে এই দেখেন স্টুডেন্ট এসে অলরেডি এরর দিয়ে দিচ্ছে। স্টুডেন্ট কি বলতেছে? এক্সটেন্স ইউজার। তাহলে স্টুডেন্ট হচ্ছে ইউজারের একটা সাব ক্লাস। তাহলে ও 7টা ফিল্ড ইনহেরিট করে নাই? করেছে। কি কি ফিল্ড? এই যে আইডি, নেম, জেন্ডার, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং। বাট ওগুলো কিন্তু প্রাইভেট ফিল্ড। সুপার ক্লাসে প্রাইভেট ফিল্ড, ইউজার ক্লাসে এগুলো প্রাইভেট ফিল্ড। আসতেছি। এখন স্টুডেন্ট ক্লাসে ওই 7টা ফিল্ডের সাথে আমরা আরো কিছু অ্যাড করেছি, যে ডিপার্টমেন্ট, মেজর, মাইনর, সিজিপিএ, অ্যাডভাইজার আইডি, এগুলো স্পেসিফিক টু স্টুডেন্ট। এখন এই আমি যদি স্টুডেন্টের কয়টা ফিল্ড এখন টোটাল, মেনি ফিল্ডস আর দেয়ার ইন স্টুডেন্ট ক্লাস? 7টা ইনহেরিটেড, আরো 5টা আমরা অ্যাড করলাম, তাই না? তাহলে কয়টা হলো? না, আপনি ইনহেরিট করেছেন তো 7টা। এই যে এই 7টা ইনহেরিট করেছেন, তাই না? আইডি, নেম, জেন্ডার, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং। তার সাথে আপনি আরো অ্যাড করেছেন ডিপার্টমেন্ট, মেজর, মাইনর, সিজিপিএ, অ্যাডভাইজার আইডি। তাহলে কয়টা হলো? 12টা। তাহলে আমার কনস্ট্রাক্টর এর প্যারামিটারস এই যে 12টা প্যারামিটার। এখন আমি যদি এই 5টা তো আমার নিজের, আর আমি ইনহেরিট করছি 7টা, তাই না? এখন আমি যদি বলি যে দিস ডট আইডি ইকুয়াল টু প্যারামিটার আইডি ইনহেরিটেড ফিল্ড, আমাকে দিচ্ছে না। কি বলতেছে? আইডি হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন ইউজার ক্লাস। তো ওই যে আপনার গয়নার বাক্সের মতো সেফটি ডিপোজিট বক্স সহ আপনি ইনহেরিট করছেন, তো ওটা আপনার মধ্যে আছে, আপনার ফিল্ড হিসেবেও আছে, কিন্তু যেহেতু প্রাইভেট করা ছিল উপরে, এখন নিচে আপনি এটাকে ইউজ করতে পারতেছেন না। তাহলে আমার স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর ইজ সাপোজ টু সেট ইনিশিয়াল ভ্যালু টু অল 12 ফিল্ডস। কারণ 12টাই তো স্টুডেন্ট ক্লাসের ফিল্ড। তাহলে এজ এ স্টুডেন্ট আই হ্যাভ 12 ইনফরমেশন। তাহলে 12টারই তো ইনিশিয়াল ভ্যালু কনস্ট্রাক্টর সেট করবে। 0 প্যারামিটার কনস্ট্রাক্টর উইল সেট দ্য ডিফল্ট ভ্যালু, আর 12 প্যারামিটার কনস্ট্রাক্টর উইল সেট দ্য সাপ্লাইড ভ্যালু। তো আমি তো ভ্যালু সাপ্লাই দিয়েছি ইন লাইন নাম্বার 20, 12টা ভ্যালু আমি সাপ্লাই দিয়েছি, কিন্তু ইনহেরিটেড ফিল্ডে যখন সেগুলো অ্যাসাইন করতে যাচ্ছি সে আমাকে অ্যালাউ করতেছে না। তাহলে সমাধান কি? প্রোটেক্টেড। তাহলে আমি যদি এখন বলি যে না আমার আইডি হচ্ছে প্রোটেক্টেড, এখন দেখেন ইটস ওকে। বুঝতে পেরেছেন? আপনি কি কি করেন? ও ওইটাতে দেখেন। আচ্ছা, ওইটা দেখার থেকে তো এটা দেখা সহজ।
তাহলে কি বুঝতে পেরেছেন প্রোটেক্টেডের সুবিধাটা কি? সো প্রোটেক্টেড মেক্স দ্য সাব-ক্লাস অথারস লাইফ ইজি। কিভাবে ইজি? সে ডাইরেক্ট ইউজ করতে পারতেছে ফ্রিলি। কিন্তু ধরেন যদি প্রাইভেটই থাকতো, এখন সুপার ক্লাস তো আপনার একটা লাইব্রেরি ক্লাসও হইতে পারে, আপনি মারামারি করবেন কিভাবে, ভাই প্রাইভেট রাখছিস কেন, প্রোটেক্টেড কর, এটা তো আপনার পক্ষে সম্ভব না। এটা একটা থার্ড পার্টি ক্লাস, আপনি ওটাকে এক্সটেন্ড করতেছেন, তাহলে আপনার তো কন্ট্রোল নাই। এখন যদি ওটা প্রাইভেটই থাকতো, যদি থাকতো, তাহলে আপনি এটাকে সলভ করতেন কিভাবে? দিচ্ছেন আপনাকে, কিন্তু করতে তো হবে, তখন কিভাবে করতেন বলেন? বুঝতে পেরেছেন ইস্যুটা? তখন আপনাকে গেট সেটার ইউজ করতে হতো, সেট করতে চাচ্ছেন, আপনি তো সরাসরি পাচ্ছেন না, আবার ফিল্ডও সুপার ক্লাসে প্রাইভেট, তখন আপনাকে কি করতে হতো, এটার জায়গায় গুড আপনাকে তখন বলতে হতো যে দিস ডট সেট আইডি প্যারামিটার হচ্ছে আপনি যেটা পাইছেন, বা শুধু সেট আইডি বললেও হবে, কিছু না বলা মানে ক্লায়েন্ট, ক্লায়েন্ট। তাইলে আপনার এই 7টা ফিল্ডের জন্য 7টা সেটার কল করতে হবে, এভরি মেথড কল হ্যাজ অ্যান ওভারহেড, এগুলো আননেসেসারি, করা যাবে না তা না, তখন আপনাকে ওই রাইট করার জন্য সেটার ইউজ করতে হবে, রিড করার জন্য গেটার ইউজ করতে হবে, ডাইরেক্ট পারবেন না, আপনার নিজের ফিল্ড কিন্তু আপনার মেথড পারবে না, কারণ সুপার ক্লাসে এগুলো প্রাইভেট। এখন সুপার ক্লাসের অথার যদি প্রাইভেট করলো, আবার গেটারও রাখে নাই, গেটার সেটারও রাখে নাই, তখন কিন্তু আপনার ওই ফিল্ডগুলো আপনি কখনোই আপনার সাব ক্লাসে ইউজ করতে পারবেন না, তাহলে ওইটাকে ইনহেরিট করে আসলে আপনার আনইউজেবল, আপনি থিওরিটিক্যালি ইনহেরিট করলেন, বাট টেকনিক্যালি ইট উইল নেভার বি অ্যাক্সেসেবল, কারণ গেটার সেটারও রাখে নাই, গেটার সেটার রাখবে এটার তো কোনো, আপনি গান পয়েন্টে বল, ইট ইজ এক্সপেক্টেড যে ফর প্রাইভেট ফিল্ডস দেয়ার উইল বি গেটার সেটার, কিন্তু এটা তো আপনি ফোর্স করতে পারবেন না আরেকজনকে, তার একজনের কোড, আরেকজনের ক্লাস, আপনার প্রজেক্টে হইলে না হয় আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, লাইব্রেরি ক্লাস আপনি কিভাবে কি করবেন, কিছুই করা যাবে, তাই না? তো তাহলে ইট ইজ ইউর মোরাল রেসপন্সিবিলিটি ইফ ইউ আর অ্যান অথর অফ এ ক্লাস and if you think that my class will have potential for extension, then keep the fields protected. কেউ যদি এক্সটেন্ড না করে, নো হার্ম, স্টিল এটা প্রাইভেটের মতোই কাজ করবে, বাট কেউ যদি এক্সটেন্ড করে তার জন্য এটা ইজি হবে, ডাইরেক্ট ফিল্ডগুলোকে ইউজ করতে পারবে। ওকে, এখন আমি এটাকে আরেকভাবেও করতে পারতাম, সেটা দেখিয়ে রাখি এখানে। ধরুন আমি সেটার ইউজ না করে আমার সুপার ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে না, 7 প্যারামিটার, আমি সুপার হিসাবে আমার আমার 12 প্যারামিটার স্টুডেন্ট কনস্ট্রাক্টরের ভেতর থেকে আমি ইউজার আমার সুপার ক্লাস, তাহলে সুপার ক্লাসের 5 প্যারামিটার বা 7 প্যারামিটার কনস্ট্রাক্টরকে আমি ইউজ করতে পারি। সুপার কনস্ট্রাক্টরকে তো কল করা যায় না, কনস্ট্রাক্টর তো অটো ফায়ার হয়, এই জন্য আমি সুপার বললেই প্যারেনথেসিস দিয়ে দিলে এটা সুপার ক্লাসের কনস্ট্রাক্টর, তাহলে আমার কনস্ট্রাক্টর when my constructor is triggered it also triggers the super class constructor, তাহলে আমার এই 12টার মধ্যে যে কয়টা প্রাইভেট ফিল্ড ওগুলো আমি সুপার ক্লাস কনস্ট্রাক্টরকে ট্রিগার করে দিচ্ছি, দ্যাট ইজ অলসো অ্যানাদার ওয়ে। তখন না, তো আমার তো এই যে আইডি নেম এগুলো তো ইনহেরিটেড ফিল্ড, তাহলে এগুলো আমি সরাসরি বসাইতে পারবো না, কারণ এগুলো প্রাইভেট, কিন্তু সুপার ক্লাসের কনস্ট্রাক্টর তো পারবে, কাজে আমি তখন আমার কনস্ট্রাক্টরের ভেতর থেকে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে আমি ইউজ করতেছি অ্যাজ মাই হেল্পার টু সেট দ্য ইনিশিয়াল ভ্যালু ফর দ্য ইনহেরিটেড ফিল্ডস, আর আমি নিজেই বাকিগুলো আমার এক্সট্রা ফিল্ডে ইনিশিয়াল ভ্যালু বসাই দিচ্ছি। দিস ডট
প্রোভাইডেড সেট মেথড, সেট আইডি মেথড ইজ পাবলিক, তো গেটার সেটও তো পাবলিকই হয়, কিন্তু গেটার সেটেরও যদি আপনি প্রাইভেট করেন তাহলে তো লাভ নাই। সেটটার মানেই তো মডিফাই করা, সেট মানে সেট দ্য নিউ ভ্যালু টু দ্য ফিল্ড। সুপার তো শুধু ইনিশিয়াল ভ্যালু, মেমোরি যখন অ্যালোকেট হবে তখন। মডিফাই তো আপনি পরে করতেছেন, কি মডিফাই করবেন আপনি, কোন মেথড? না না, কনস্ট্রাক্টরের কাজ কি আগে সেটা বলেন। হোয়াট ইজ দ্য জব অফ দ্য কনস্ট্রাক্টর? যখন মেমোরি অ্যালোকেট করা হচ্ছে নিউ স্টুডেন্ট, আসিফ ইকুয়াল টু বা S1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তাহলে S1 এই মুহূর্তে নাল, নিউ স্টুডেন্ট ইউ আর অ্যালোকেটিং মেমোরি ফর এ স্টুডেন্ট ইনস্ট্যান্স, তখন কনস্ট্রাক্টর আপনার ফিল্ডগুলোর ইনিশিয়াল ভ্যালু বসাবে। মডিফাই তো করবেন যদি মেমোরিতে একটা ভ্যালু আছে আপনি ওটাকে মডিফাই করতে চান, সেটা তো আফটার ওয়ার্ডস, নট অ্যাট দ্য টাইম অফ মেমোরি অ্যালোকেশন। মেমোরি অ্যালোকেশনের সময় যে ভ্যালুটা দেবেন সেটা তো আর মডিফাইড ভ্যালু না, সেটা ইনিশিয়াল ভ্যালু। কেন করা যাবে না? আপনি সেটার দিয়ে করেন, যতবার খুশি করেন, সেটার রাখছেনই তো মডিফাই করার জন্য, ইন্ডিভিজুয়াল ফিল্ড। এখন আপনার যদি সেটা না থাকে তাহলে তো আর আপনি পারবেন না। ক্যান দেয়ার এ ফিল্ড যার কোনো সেটার থাকবে না? হতে পারে, যদি ফিল্ডটা কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্টকে আপডেট করা যায়? কনস্ট্যান্ট ভেরিয়েবল, ক্যান ইউ আপডেট কনস্ট্যান্ট? তাহলে আপনার যদি এমন একটা ফিল্ড থাকে যেটা কনস্ট্যান্ট, ওটাকে তো আপনি আপডেট করতে পারবেন না। তো তখন ওটা আপনি যখন জেনারেট করবেন গেটার সেটার, দেখবেন যে ওই ফিল্ডের সেটা সে জেনারেট করে নাই, কারণ যে ফিল্ডটা কনস্ট্যান্ট সেটাকে আপনি সেট করবেন কিভাবে? উইথ নিউ ভ্যালু। কাজে ওটার সেটার জেনারেটই হবে না। কিন্তু যদি সেটার থাকে, পাবলিক সেটার, আপনি যতবার খুশি আপডেট করেন। ওকে, তাহলে আমরা প্রোটেক্টেড বুঝতে পারলাম, কিন্তু আমরা একটা মানে প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখলাম যে প্রোটেক্টেডের সুবিধাটা কি। ওকে, এখন আসেন যে প্যাকেজ। হোয়াট ইজ প্যাকেজ? আপনি আপনি কম্পিউটারের কেউ না, আপনি ধরেন সিএনজি চালাই একজন, তাকে বলা হলো ভাই প্যাকেজ কি? প্যাকেজ জিনিসটা কি? সে ধরেন গ্রামে গেছে, প্যাকেট। তাহলে প্যাকেজটা আসলে কিসের জন্য? হোয়াট ইজ দ্য পারপাস অফ প্যাকেজ? কালেকটিভলি তারা যাতে এক জায়গায় থাকে তার জন্য আপনি একটা টেরিটরি, একটা বক্স বাউন্ডারি তৈরি করছেন। So if you order 5 products from Daraj from same merchant, তাহলে will you receive 5 products in 5 different days, or you will receive one single box? তাহলে একটা সিঙ্গেল বক্সের মধ্যে আপনার 5টা প্রোডাক্ট থাকবে। তার মানে ওই প্যাকেজটা কিন্তু একটা এরিয়া যে আপনার এই প্যাকেজের ক্লাসগুলোকে একসাথে রাখে। তার মানে ফিজিক্যালি ইটস এ ফোল্ডার, ফিজিক্যালি ইটস এ ফোল্ডার। তাহলে যে সমস্ত ক্লাস একই ফোল্ডারে থাকবে সেই ক্লাসগুলো একটা আরেকটাকে এমনিতেই অ্যাক্সেস করতে পারবে উইদাউট ইম্পোর্ট। তার মানে প্যাকেজটাও একটা স্কোপ বা টেরিটরি। তাহলে আপনার এই যে স্টুডেন্ট ক্লাস, এটার প্যাকেজ কোনটা? এই যে প্যাকেজ স্টেটমেন্ট 213.users। তাহলে দেখেন এই যে 213 এর ভেতরে এই যে আমি এতগুলো প্যাকেজ বানিয়েছি। তাহলে আমার এই যে ইউটিলিটি, ইউজার, ওকে, সাম প্যাকেজ, নন ইউজার, মাই ম্যাথ, মিনি আইরাস, এগুলো কন্ট্রোলার, বিভিন্ন বিভিন্ন ফোল্ডার করে করে আমি ফাইলগুলোকে গ্রুপিং করে রেখেছি। আমাদের আগের প্রজেক্টগুলোতে কি ছিল? ওই জাভার ভেতরে সব জাভা ফাইলগুলো থাকতো আর রিসোর্সের ভেতরে এফএক্সএল ফাইলগুলো থাকতো। এখন আমি জাভার মধ্যে সব না রেখে আমি ক্লাসগুলোর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমি আরো সাব ফোল্ডার তৈরি করেছি। তাহলে 213 এর মধ্যে দেখেন আমি একটা কন্ট্রোলার নামে একটা সাব ফোল্ডার, কন্ট্রোলার ক্লাসগুলো সব এখানে।
তাহলে যে কোনো একটা কন্ট্রোলার ক্লাসে যদি যান, এটার প্যাকেজ স্টেটমেন্ট কি হবে বলেন তো? হুম না, ওটা তো আপনি ইম্পোর্ট করতেছেন, কিন্তু এই ক্লাসের কোডে যদি যাই, যেমন টু csc213.controller, তাহলে দেখেন এই যে প্যাকেজ csc213.controller। না, এটা যখন আমি নিউ ক্লাস করি তখন বডিটা অটো জেনারেট হয় না, ওখানেই প্যাকেজ স্টেটমেন্ট সহই আসে, কোথায় কোন প্যাকেজে বানালাম ওই অনুযায়ী সে দিয়ে দেয়। তাহলে এই কম্বো বক্স ক্লাসটা কোথায় আছে? আমার এই র্যান্ডম ডট, এটা কোন ক্লাস? এই যে অ্যাড নিউ কোর্স কন্ট্রোলার ডট জাভা, এই ক্লাসটা কোথায় আছে? না, হয় নাই। প্রশ্ন শুনেন, অ্যাড নিউ কোর্স কন্ট্রোলার ডট জাভা, এটা তো একটা ক্লাস। এই ক্লাসটা কোন প্যাকেজ, কোথায় আছে? csc213 কোথায় আছে? জাভা কোথায় আছে? তার মানে আপনি কি বলছেন যে ডি ড্রাইভ কোলন ড্যাশ ড্যাশ স্ল্যাশ 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 জাভা? প্রথমটুক তো বলেন নাই, তাহলে প্রথমটুক সে কোত্থেকে পাইলো? ক্লাস পাথ না, আপনার ওই যে ক্লাসের পাথ, মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে, অপারেটিং সিস্টেমের এনভায়রনমেন্ট ভেরিয়েবলে এই ক্লাস পাথ বা প্যাকেজের পাথগুলো দেওয়া থাকে, সেই জন্য সে ওখান থেকে পেয়ে যায়। তার ভেতরে আপনি csc213 একটা বানিয়েছেন, তাইলে এই কম্বো বক্স ক্লাসটা কোথায় আছে বলেন? না, ভেঙে বলেন এই ক্লাসটা ফিজিক্যালি কোথায় আছে? এই যে কম্বো বক্স ডট জাভা, এটা তো একটা ক্লাস, হয় নাই? What is the location of combobox.java? এটা কি একটা ক্লাস না? মানে কি এটা তো একটা জাভা ফাইল। What is the location of combobox.java? হয় নাই। কন্ট্রোলারের ভেতরে হচ্ছে, কন্ট্রোলারের ভেতরে হচ্ছে আমার এটা কন্ট্রোল নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা আবার কোথায় আছে? তাহলে কন্ট্রোল ইজ এ সাব ফোল্ডার অফ সিন, সিন ইজ এ সাব ফোল্ডার অফ JavaFX, JavaFX is a subfolder of a designated path, class path, যেটা আপনি যখন JDK ইনস্টল করেন লাইব্রেরি ক্লাসগুলো বিভিন্ন ফোল্ডারে স্টোর হয়ে যায়, সেইখানে JDK এর যে পাথ, ওই ফোল্ডারের একটা সাব ফোল্ডার হচ্ছে JavaFX, আর একটা সাব ফোল্ডার হচ্ছে সিন, এবং তার একটা সাব ফোল্ডার হচ্ছে কন্ট্রোল। সেই ফোল্ডারে কম্বো বক্স ক্লাসটা আছে। অ্যারেলিস্ট একটা ক্লাস না? তাহলে অ্যারেলিস্ট ডট জাভা এই ফাইলটার লোকেশন কোথায়? জাভা নামে একটা ফোল্ডার আছে কোথাও না কোথাও, কোথাও না কোথাওটা আবার কি জিনিস এক্স্যাক্টলি তো জানতে হবে কোথায়, সেটা ক্লাস পাথে, মানে আমার যে পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেখানে দেওয়া আছে, যেদিকে এই কাজগুলো করে দেয় ইনস্টলেশনের সময়। সো আইডি জানে যে কোথায় কোথায় খুঁজলে এই জাভা ফোল্ডারটা পাওয়া যাবে। তাহলে ও জাভা ফোল্ডারটা পেয়ে গেল, সেই জাভা ফোল্ডারের ভিতরে আবার ইউটিল নামে একটা সাব ফোল্ডার আছে ইউটিলিটিকে মিন করার জন্য, এবং সেই ইউটিল ফোল্ডারে ইউটিলিটি ক্লাসগুলো রাখা, যেমন র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য র্যান্ডম ক্লাস বা অ্যারে লিস্ট ক্লাস, হ্যাঁ, স্ক্যান করার জন্য স্ক্যানার ক্লাস। তাহলে ইউটিলিটি ক্লাসগুলো জাভার ইউটিল প্যাকেজে আছে। যেগুলো আপনি ইউজ করেন, আপনি তো এখানে ইন্ডিভিজুয়াল ক্লাস ইম্পোর্ট করতেছেন, তাই না? এখন আমি সিন ফোল্ডার থেকে, ধরুন কন্ট্রোল থেকে আমি কয়টা ইম্পোর্ট করছি, ধরুন আমি র্যান্ডম ক্লাসটা চাই, ঠিক আছে, ধরুন আমি এখানে একটা র্যান্ডম নাম্বার নিয়ে কাজ করব, তাহলে আমি বললাম যে র্যান্ডম আর ইকুয়াল টু নিউ র্যান্ডম,
তাহলে এই র্যান্ডম ক্লাস কি আছে আমার প্রজেক্ট? চিনেই না। তাহলে ওটাকে আমার প্রজেক্টে ইনক্লুড করতে হবে, তাহলে ইম্পোর্ট করতে হবে। তাহলে ও এখন আমাকে বলতেছে ইম্পোর্ট করো। তাহলে এটা কোন প্যাকেজ থেকে ইম্পোর্ট হলো? তাহলে ইটিএল এ তো অনেক অনেক ক্লাস আছে, আমি কয়টা ইম্পোর্ট করলাম? দুইটা, অ্যারে লিস্ট আর র্যান্ডম। কিন্তু কিন্তু আমি যদি চাইতাম যে এই দুইটা না করে আমি সবগুলো ইম্পোর্ট করবো, তাও পারতাম। হ্যাঁ, তখন আমি স্টার্ট দিয়ে ওয়াইল্ড কার্ড স্টার্ট দিয়ে আমি বলতাম যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার। দেখেন এরর নাই, এরর গন। এখন কথা হলো যে স্টার দিব নাকি ইন্ডিভিজুয়াল করব? কোডিং কনভেনশন বলে যে ইন্ডিভিজুয়াল করা। এখন আপনার একটা প্যাকেজে, পার্টিকুলার প্যাকেজে 25টা ক্লাস আছে, আপনি 2টা-3টা ইউজ করবেন, তাহলে সবগুলা ইম্পোর্ট করে আপনার আইডি কে ওভারহেলম করবেন কেন? কিন্তু 25টার মধ্যে আপনি 16, 17, 18টা ইউজ করতেছেন, তখন আপনি স্টার্ট দিয়ে সব নিয়ে আসতে পারেন। বাট আপনি যদি লিটারেচার দেখেন, গিটহাব বা বিভিন্ন জায়গায় দেখবেন যে ইন্ডিভিজুয়ালি ইম্পোর্ট করা। বাট স্টার ইজ অলসো অ্যান অপশন, আপনি চাইলে করতে পারেন। So if you use 1 or 2 and a limited number of class from a package which has many class, তাহলে ইন্ডিভিজুয়াল করাটাই প্রেফারেবল। আননেসেসারি লোড করবেন কেন, যেটা আপনার কাজেই লাগবে না? স্টার্ট দিলে তো সবগুলো আপনার প্রজেক্টে ইনক্লুড হয়ে বসে থাকবে। ওকে, তাহলে প্যাকেজ কিন্তু একটা স্কোপ। এখন এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। এখানে আমি কিছু সামারির মতো করেছি যে প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড আমরা শুধু ফিল্ড এবং মেথডের ক্ষেত্রে বলবো। So for private field means only same class methods can read write this field. তাহলে এই ফিল্ডটা যে ক্লাসের প্রাইভেট ফিল্ড, শুধুমাত্র ওই ক্লাসের মেথডস গুলোই এই ফিল্ডটাকে রিড রাইট করতে পারবে। আর প্রাইভেট মেথড মানে কি? Only same class methods can call this method. ওকে, তাহলে আমি যদি একটা প্রাইভেট মেথড হই, তাহলে আমাকে আমার ক্লাসের যে অন্যান্য মেথড আছে তারাই শুধু কল করতে পারবে, অন্য ক্লাসের মেথড কিন্তু আমার কলার হতে পারবে না, বিকজ আই এম এ প্রাইভেট মেথড। তাহলে প্রাইভেট মেথড ইজ নট ভিজিবল ফ্রম আউটসাইড অফ দ্য ক্লাস, তাহলে কলেবল না। তাহলে প্রাইভেট মেথডের ইউটিলিটি কি? প্লে দ্য রোল অফ হেল্পার মেথড টু দ্য বিগার মেথড অফ দ্য সেম ক্লাস। এখন ধরেন আপনার স্টুডেন্ট ক্লাসের একটা মেথড আছে, খেয়াল করেন, সাবমিট অ্যাসাইনমেন্ট। Should it be public method or not? Why not? এটা কি প্রাইভেট মেথড? পাবলিক মেথড। তাহলে এসকেডি ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড, give assignment. Now give assignment is a method of which class? Faculty. তাহলে skd.giveAssignment is working। ওই মেথডের মধ্যে বলা আছে যে Ibrahim.submitAssignment। তাহলে submit assignment should be public method or not in student class? ফ্যাকাল্টি ক্লাসের মেথড তো give assignment তো calling submit method while Ibrahim is the client। তাহলে আমি এখন ইব্রাহিমকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, তো তখন ইব্রাহিম ইজ দ্য ক্লায়েন্ট। If the method is not public, my faculty class method cannot call that, তাহলে ওটা পাবলিক মেথড। স্টুডেন্ট ক্লাসের আরেকটা মেথড আছে সাবমিট এলএফই রিপোর্ট, ওটাও পাবলিক মেথড। এখন খেয়াল করেন, এই সাবমিট অ্যাসাইনমেন্ট and submit LFE report, both before submission you have to make sure that plagiarism is not more than 20%. তাহলে আপনাকে চেক প্লেজারিজম করতে হবে।
ওই যে টার্নিটিন আইথেন্টিকেট এই সমস্ত অ্যাপে আপনি সাপ্লাই দিলে সে আপনাকে প্লেজারিজম চেক করে দিবে। ঠিক আছে? এখন ধরেন এই যে, বা এটা ছাড়াও ধরেন আপনার এই অ্যাসাইনমেন্ট সলভ করতে একটা সার্ভে কন্ডাক্ট করতে হতে পারে। You may need a survey result to complete your assignment. সব অ্যাসাইনমেন্টই লাগবে তা না, কোনো কোনো অ্যাসাইনমেন্টে লাগতে পারে। আর এলএফিতে তো লাগেই, এলএফিতে তো আপনাকে সার্ভে করাই লাগে ফিল্ডে গিয়ে, ওই যে 15 দিন থাকেন যে ডাটা কালেক্ট করতে হয় না গ্রামবাসীদের কাছ থেকে, দ্যাট ইজ সার্ভে। তাহলে এলএফি রিপোর্ট সাবমিট করতে হলে আপনাকে একটা সার্ভে রেজাল্ট ইউজ করতেই হবে। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য অ্যাসাইনমেন্ট, আপনি করতেও পারেন নাও করতে পারেন। তাহলে এই যে সার্ভেটাকে, যে সার্ভে রেজাল্ট ইউজ করা বা গেট সার্ভে রেজাল্ট, এই গেট সার্ভে রেজাল্ট ফ্যাকাল্টি তো বলবে না যে ইব্রাহিম ডট গেট সার্ভে রেজাল্ট, ফ্যাকাল্টি বলবে যে ইব্রাহিম ডট সাবমিট অ্যাসাইনমেন্ট, ইব্রাহিম ডট সাবমিট এলএফি রিপোর্ট। এখন ওই সাবমিট অ্যাসাইনমেন্ট মেথড অফ স্টুডেন্ট ক্লাস অথবা সাবমিট এলএফি রিপোর্ট মেথড অফ স্টুডেন্ট ক্লাস উইল ইউজ এ প্রাইভেট মেথড কল্ড গেট সার্ভে রেজাল্ট। তাহলে গেট সার্ভে রেজাল্টের কাজ হচ্ছে সাবমিট অ্যাসাইনমেন্ট এবং সাবমিট এলএফি রিপোর্ট, এই দুইটা মেথডকে সাপোর্ট দেওয়া as a helper method. So if a method, smaller method exists to accomplish a larger task represented by a bigger method, then that method act as a helper method to the larger method or methods. একাধিক মেথডে যদি ওই সাব টাস্কটা প্রয়োজন হয় তখন তো আপনি একটা মেথড বানানোর সুবিধা, বাট ওটার ইউটিলিটি কিন্তু বাইরে নাই। সো নাও ইটস এ ক্যান্ডিডেট অফ প্রাইভেট মেথড। আমরা বলি না যে জেনারেল সেটআপ হচ্ছে মেথড শুড বি পাবলিক, কোনগুলো, যেগুলো আমি চাই বাইরে থেকে কল করুক সেগুলো। কিন্তু হেল্পার মেথড আমি কেন পাবলিক মেথড বানাবো, মানে আমার মেথডেরই হেল্পার মেথড, তখন দ্যাট কোয়ালিফাইজ টু বি প্রাইভেট মেথড। তো প্রাইভেট মেথড যদি থাকে, ইট ক্যান বি কল্ড অনলি বাই সেম ক্লাস মেথডস। তাহলে আমি যদি একটা প্রাইভেট মেথড হই, তাহলে আমি যে ক্লাসের প্রাইভেট মেথড সেই ক্লাসেরই অন্য মেথডগুলোই শুধু আমাকে কল করতে পারবে, বিকজ আউটসাইড ক্লাস ইটস নট ভিজিবল। ওকে, হোয়াট অ্যাবাউট প্রোটেক্টেড ফিল্ড? অনলি সেম ক্লাস এন্ড সাব ক্লাস মেথডস ক্যান রিড রাইট টু দিস ফিল্ড। যে ক্লাসে ডিক্লেয়ার করা হয়েছে প্রোটেক্টেড, ধরেন ইউজার ক্লাস, সেও পারবে, আবার যে সাব ক্লাস সেও পারবে। প্রোটেক্টেড মেথড, যে ক্লাসে মেথডটাকে প্রোটেক্টেড করা হয়েছে সেই ক্লাসের মেথডগুলোও কল করতে পারবে, সাব ক্লাসের মেথডগুলো ইনহেরিটেড মেথড হিসাবে কল করতে পারবে। প্যাকেজ ফিল্ড, প্যাকেজ ফিল্ড আমরা কি বলবো, যে all methods of all class who belongs to same package can read write this field. তাহলে ফিল্ডকে প্যাকেজ করা মানে কিন্তু আপনি প্রকারান্তরে পাবলিকই করলেন ফোল্ডারের মধ্যে। প্যাকেজ মানে ফোল্ডারের মধ্যে পাবলিক। তার মানে আপনার একটা ফোল্ডারে যদি 5টা ক্লাস থাকে, প্যাকেজ ফিল্ড মানে এটা ইকুইভ্যালেন্ট অফ পাবলিক ফিল্ড উইদিন দ্য ফোল্ডার, কিন্তু ফোল্ডারের বাইরে কিন্তু এটা আবার রেস্ট্রিক্টেড। তাহলে অল মেথডস অফ অল ক্লাস উইদিন দ্য সেম প্যাকেজ ক্যান রিড রাইট দিস ফিল্ড। আর প্যাকেজ মেথড মানে অল মেথডস অফ অল ক্লাস হু বিলংস টু সেম প্যাকেজ ক্যান কল দিস মেথড। এখন ক্লাস অলসো ক্যান বি package. Package class মানে all class belong to same package can use this class without import. তাহলে ক্লাসগুলো visible to each other if the class is package scope. তাহলে আমার এই যে ইউজার ক্লাস, এটার স্কোপ কি?
আমার এই যে স্টুডেন্ট ক্লাসের কথা যদি বলি, what is the scope of that? I'm not asking scope of field or method, class. তাহলে আমার এই স্টুডেন্ট ক্লাসের স্কোপটা কি? পাবলিক ক্লাস স্টুডেন্ট। কিন্তু আমি যদি পাবলিক না দেই, নাও ইট ইজ প্যাকেজ স্কোপ। কিছু না দিলে প্যাকেজ। আপনি প্রাইভেট করতে হলে ইউ হ্যাভ টু ইউজ দ্য কিওয়ার্ড প্রাইভেট ইন্ট আইডি, protected string name, public void do sum। কিন্তু প্যাকেজ ইন্ট এটা বলার দরকার নাই। Don't say private public protected, then it's package. Don't use the keyword package. অর্থাৎ if you don't use any scope private public or protected, then it's automatically package. Static অন্য জিনিস। Static is not a scope. Static is a qualifier. এটাতে আসবো আমরা, এটা তো আলোচনা করি নাই। হ্যাঁ, স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথড, ফাইনাল ফিল্ড, ফাইনাল মেথড, ফাইনাল ক্লাস, এগুলো আসবে। But don't get confused. Scope and qualifier are not same. Scope means from where it is visible, as a field or as a method or as a class. কোন জায়গা থেকে এটাকে ইউজ করা যাবে, that scope defines that. আর কোয়ালিফায়ার হচ্ছে enhancing quality, enhancing characteristics of a field or method. That is qualifier. আমি এখন একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, আমি যদি বলি যে ইন্টিজারের ভ্যালু কখনোই চেঞ্জ করা যাবে না, দ্যাটস এ কোয়ালিফায়ার। আমি যদি বলি যে int x semicolon, is there any qualifier? No. Is there any scope? Yes. No. Public হলে আমি বলতাম public int x. No. তাহলে আমি বলতাম যে private int x. আমি ফিল্ড হিসেবে, আমি ফিল্ডের কথা বলছি, আমি কিন্তু লোকাল টু মেথড বলছি না। মেথডের লোকাল হইলে তো আর আমার প্রাইভেট পাবলিক দেওয়া লাগে না, জাস্ট টাইপ দিয়ে ডিক্লেয়ার করলেই হবে। আমি একটা মেথডের মধ্যে যদি একটা ইন্টিজার ডিক্লেয়ার করি int temp, দ্যাটস অল, কারণ ওটা ফিল্ড না। কিন্তু যখন ফিল্ড দিব তখন স্কোপ দিতে হবে। তাহলে আমি যদি বলি যে int x semicolon, what is the scope? প্যাকেজ। আমি কি বলছি প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড? প্যাকেজ। and what is the qualifier? none. কিন্তু আমি যখন বলবো যে static int x, তখন x is a package scope, scope is package। বা যদি বলি যে private static int x, তাহলে বোঝা যাবে যে x একটা ইন্টিজার যার স্কোপ হচ্ছে প্রাইভেট within the class, and also it has an extra quality which is it is a static field. So you can define some additional information, you can associate some additional information regarding the quality by some specific attributes of the field, not about the type but specific attributes, যেমন এই ফিল্ডটাকে আপডেট করা যাবে কি যাবে না, things like that. ওকে, এই ফিল্ডটা কি রিড অনলি কিনা, ও কুইজেরই সময় শেষ না, এটা নিয়ে আমাকে একটু রিমাইন্ডার দিবেন যে আমাদের এটা টেস্ট করা দরকার। প্যাকেজ স্কোপ নিড টু বি টেস্টেড ইন ইন্টেলিজে প্রজেক্ট টু শো ইউ দ্য ডেমো। সেটা কি দেখাবো? 2-3 মিনিটই লাগবে ওটা দেখাইতে। আর যদি মনে করেন যে না কুইজের অ্যান্সার গুলো অ্যানালাইসিস করে চলে যাবেন, ওকে ঠিক আছে, তাহলে এটা শেষ করি। হ্যাঁ, কিন্তু আমাকে একটা রিমাইন্ডার দেন, লিখে রাখেন যে নিড টু টেস্ট how package scope works in IntelliJ, ঠিক আছে, ইউজিং কোন একটা প্রজেক্ট। হ্যাঁ, করে দেবো, সমস্যা নেই। তাহলে আমার শেয়ার করতে হবে কি কি,
এখন আপনাদের জন্য এটা দরকার, তাই না? অলটা দরকার। অলটা আছে? ওই যে বুক বড় ওইটা আছে? আছে অলটা? হ্যাঁ আছে। ইনহেরিটেন্স ডেমোটা নাই না, মিনি আইরাসটা নাই। ঠিক আছে, এটা দিয়ে দেব, কিন্তু এখন আপনারা আগে মিডের প্রিপারেশনটা নেন। ওকে, তাহলে আমরা কুইজে আসি।